বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমি একটি টপিকস শেষ করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তবে আরেকটি কথা তোমাদেরকে বলি, সামনে আমাদের ঈদুল আজহা। এই আজকে হলো ঈদুল আজহার আগে আজকে হলো আমাদের ক্লাস শেষ। তারপরে ঈদের পরে 8 তারিখ শনিবার থেকে আমরা স্টার্ট করব। তাই যেহেতু ঈদের আগে আজকে আমাদের ক্লাস স্টুডিও অনলাইন ভিত্তিক ক্লাস শেষ, সেহেতু তোমরা সবাই ভালো থাকবা এবং যারা বাড়িতে যাও সাবধানে থাকবা, সাবধানে চলাফেরা করবা এবং ঈদের পরে যারা ঢাকায় আসবা সুন্দরভাবে চলে এসে আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ রাখবা। এবং যারা ভর্তি হও নাই, এখনও ভর্তি হও নাই, আমি বলেছিলাম গত ক্লাসে ভর্তির জন্য তোমরা ঈদের পরে ভর্তি হয়ে যাবা। এবং আমার মনে হয় যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে খোলার পরপরই কিন্তু সবগুলো এক্সাম একসাথে শুরু হয়ে যাবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রজ্ঞাপন বা নোটিশ আমরা যাই বলি, যে দেখেছিলাম আমি, তারা বলে দিছে যে কলেজ খোলার পরপরই কিন্তু সবগুলো এক্সাম শুরু হবে। এখন তোমরা যদি মনে করো যে ছুটি পাচ্ছি আমরা বসে বসে কাটাবো, তাহলে কিন্তু ভুল করবা। আমি সবাইকেই সতর্ক করে দিলাম, আমরা যেভাবে ক্লাস নিচ্ছি 1, 2 হলো 3 বছর বা 4 বছরের যে প্রশ্নগুলো আছে প্রতিটা পেপারসের এই প্রশ্নগুলা সলভ করবা। যদি কোনো প্রশ্ন না বুঝো আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবা, আমরা সেটা সমাধান করে দিব। কোনো রকম অসুবিধা যেন না হয় সেই জন্য আবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। তাই যাক, আর কথা বাড়াবো না, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, তোমরা ভালো থাকো। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, দেখো আমি প্রশ্নটা আগে লিখে নেই। বাল্যকালীন বা শৈশবকালীন সঞ্চালনমূলক বিকাশ, সঞ্চালনমূলক বিকাশ বর্ণনা করো বা আলোচনা করো। আলোচনা করো। এই হলো কি? এই হলো আমাদের প্রশ্ন। আমরা এই প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখো, আমি পরপর এই 6ষ্ঠ অধ্যায় বা চ্যাপ্টার আমরা যাই বলি, 4টা, এই নিয়ে আমার মোট 5টা লেকচার দেওয়া হলো। আমি কিন্তু প্রশ্নের ধরন বোঝার জন্য একই জিনিস বারবার তোমাদেরকে বলে যাচ্ছি। বাল্যকালীন, বেবিহুড, এটা নিয়ে আমরা শুরু করেছি ফার্স্ট ক্লাস। দেখো, বা শৈশবকালীন, একই জিনিস। আমরা প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমি পড়ালাম বাল্যকালীন, প্রশ্নে যে খুলে দেখলা আসলো শৈশবকালীন, নার্ভাস হওয়ার কিছু নাই, একই জিনিস। আমরা বাল্যকালীন বা শৈশবকালীন যাই পড়ি না কেন অ্যান্সার কিন্তু একটাই হবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কিন্তু নাম ঘুরিয়ে আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। তাইলে বাল্যকালীনও আসতে পারে, শৈশবকালীনও আসতে পারে। তাহলে ওনারা কি বলছেন? ওনারা বলছেন যে সঞ্চালনমূলক বিকাশ আলোচনা করো। এটা হলো বিগত দিনের যে প্রশ্নগুলো আছে, আমি ঘাটাঘাটি করে দেখলাম এইভাবেই প্রশ্নগুলা এসে থাকে এবং সেইভাবেই ধরে ধরে তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তাহলে এখন আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাব। উত্তর আমরা কি পাই?
দেখো অঙ্গ সঞ্চালন বিকাশের আমরা যদি লিখি অঙ্গ সঞ্চালন বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো। আমরা কি পেলাম? আমরা উত্তর দেওয়ার আগে আমরা পেলাম যে অঙ্গ সঞ্চালন বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো বা নিম্নে আলোচনা করা হলো। একই জিনিস আমরা যদি আলোচনা করি তাহলে আমরা কি পাই? দেখো আমার একটু মুছতে হবে। আমরা যদি পাই, এক নম্বরে আমরা পাই পেশির নিয়ন্ত্রণ আসে পরিণমন ও শিক্ষণের মাধ্যমে। দেখো প্রতিটা ক্লাসের লেকচারই কিন্তু একটার সাথে একটা রিলেটেড, এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই। যারা ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখো বা রাখতেছ, তোমাদের কোনো বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। আমি গত ক্লাসে কি বলেছিলাম পরিণমন শিক্ষণ, এই শব্দটা আমি বারবার রিপিট করেছিলাম। কেন রিপিট করেছিলাম? যে একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিভাবে জড়িত? দেখো ম্যাচুরিটি যদি না আসে তোমার লার্নিং হবে না। কেন হবে না? আজকে আমরা ছোট বাচ্চাদের দিয়ে যদি গবেষণা করি দেখা যায় যে আমি ক্লাস 2 এর একটি বাচ্চাকে যদি ক্লাস 4 এর ম্যাথমেটিক্স বা অঙ্ক দেই, সে কিন্তু পারবে না। কেন পারবে না? ক্লাস 4 এর ম্যাচুরিটি তার আসে নাই। কিভাবে আসে নাই? ক্লাস 4 এর যে বয়স, সেই বয়সে সে পৌঁছায় নাই। ক্লাস 4 এর থেকে তার বয়স আরো 2 বছর কম। যখন 2 বছর পরে সে ক্লাস 4 এ উঠবে, তখন দেখা যাবে তার ম্যাচুরিটি আসবে। এবং ম্যাচুরিটি না আসলে শিক্ষণ কখনই হয় না। তদ্রূপ পেশির নিয়ন্ত্রণ আসে পরিণমন ও শিক্ষণের মাধ্যমে। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। পরিণমন না আসলে একই জিনিস, পরিণমন না আসলে শিক্ষণ হয় না। শিক্ষণ হয় না বা সম্ভব নয়। তাইলে আমরা আগের পয়েন্টে যদি চলে যাই, যেটা আমরা আলোচনা করেছিলাম, এই কথাটাই কিন্তু এখানে বুঝাচ্ছে। এই জন্য আমি বারবার ম্যাচুরিটি এবং লার্নিং এই দুইটা শব্দ সাইকোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা ধাপে ধাপে তোমার লার্নিং লাগে এবং ম্যাচুরিটিরও দরকার হয়। আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ ধারাবাহিক নিয়ম অনুযায়ী হয়। নিয়ম অনুযায়ী হয়। এখানে
যে পয়েন্টটা নিয়ে তারা আলোচনা করছে, দেখো বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ ধারাবাহিক নিয়ম অনুযায়ী হয়, এটাই বাস্তবতা। যেমন আমরা যদি আমাদের বডি স্ট্রাকচার নিয়ে একটু চিন্তা করি, এখানে কিন্তু জোর জবরদস্তির কোনো ব্যাপার না। তুমি জন্মের পর থেকে আমরা যদি একটি শিশুর দিকে তাকাই, আমরা দেখতে পাই যে তার ডেভেলপমেন্ট বা ডেভেলপ আমরা যাই বলি বা বিকাশ যাই বলি, সেটা কিন্তু তার গতিতেই হচ্ছে। বাবা মা যতই পেরেশানি হোক বা যতই টেনশন করুক না কেন, সেটাকে কিন্তু বাড়াইতে পারবে না। এটাই বলা হচ্ছে যে বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ ধারাবাহিক নিয়ম অনুযায়ী হয়ে থাকে। আমরা 4 নাম্বার পয়েন্টে চলে আসি। কি লেখছে দেখো, অঙ্গ সঞ্চালন বিকাশে সুস্পষ্ট ধাপ লক্ষ্য করা যায়। সুস্পষ্ট ধাপ লক্ষ্য করা যায়। তাইলে আমরা এই বৈশিষ্ট্যগুলো যদি একটু তাকাই বা একটু খেয়াল করে বা মনোযোগ সহকারে পড়ি, তাহলে কিন্তু প্রতিটাই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এই জিনিসগুলোর যদি ব্যাখ্যা দিতে যাই, তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে পরিণমনটা বা শিক্ষণটা বা পেশি সঞ্চালনগুলা ঘটে থাকে। আমরা আজকে আলোচনার মাধ্যমে সেগুলো জেনে যাব। তাহলে আমরা যদি আলোচনায় যাই, দেখো অঙ্গ সঞ্চালন বিকাশের ক্রমপর্যায়। আমরা এর আগে তো নিয়ম অনুযায়ী বলো, পর্যায়ক্রমে বলো, সবকিছু আলোচনা করে আসছি। এখন আবার সিরিয়ালি সেটা যদি আমরা আলোচনা করতে যাই, যে অঙ্গ সঞ্চালন বিকাশের ক্রম পর্যায়, তাইলে এর মধ্যে আমরা কি পাই? এর মধ্যে যদি আমরা পাই, প্রথমে আমরা পাই, যদি আমরা 1 নাম্বার দিয়ে লিখতে চাই, যেমন মস্তিষ্ক এলাকা। কারণ শরীরটা কিন্তু এক একটা এলাকা ভাগ করা আছে, আমরা এগুলো কখনো চিন্তা করি না। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা এগুলো নিয়ে গবেষণা করে এবং তারা ভাবে এবং তারা সব কিছুই জানে। যেমন আমরা শুরুতেই যদি মস্তিষ্ক এলাকা নিয়ে আলোচনা করতে যাই, যে এর মধ্যে কি কি ধাপগুলো আমরা পাই, যেমন দেখো এর মধ্যে আমরা প্রথমে পাই দৃষ্টি নিয়ন্ত্রণ। আমরা কি পেলাম? আমরা পেলাম দৃষ্টি নিয়ন্ত্রণ। দৃষ্টি নিয়ন্ত্রণে যদি আমরা আলোচনা করি যে দেখো কি লেখছে, শিশু জন্মের পরে 12 ঘন্টা পরে গতিশীল ছবির দিকে তাকাবার ক্ষমতা অর্জন করে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব সুন্দর। দেখো আমরা যদি একটু চিন্তা করি বাচ্চাদের নিয়ে বা একটু ভাবি, তাহলে কিন্তু আমরা এগুলা
উত্তর পেয়ে যাই। কি লেখছে এখানে দেখো, এবং যেই লেখাগুলা লেখা হচ্ছে বা আমি তোমাদের পড়াচ্ছি এগুলো কিন্তু নিজের মন গড়ার মতো নয়, এবং সেটা আমারও ক্ষমতা নাই যে 2টি লাইন আমি বাড়িয়ে তোমাদেরকে বলি, কারণ এটা কোনো থিওরিটিক্যাল ক্লাস নয়। তারা রিসার্চ বা গবেষণা করে যে ফলাফল পেয়েছে সেই ভিত্তিতে কিন্তু তোমাদের সাথে আমার আলোচনা করতে হবে, এবং তোমাদেরও পরীক্ষায় এর বাইরে লেখার কোনো উপায় নেই। দৃষ্টি নিয়ন্ত্রণ, মস্তিষ্ক এলাকায় কি থাকে? আমাদের চোখ, দৃষ্টি আমাদের থাকে এক। দৃষ্টি নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি শিশু জন্মের পরে, যখনই জন্ম হয় 12 ঘন্টা পরে গতিশীল ছবির দিকে তাকাবার ক্ষমতা অর্জন করে। এটা বাস্তব ঘটনা। তোমরা যদি সেটা প্রমাণ করতে চাও নিজেরাই প্রমাণ করতে পারবা। যদি নতুন বাচ্চা কারো জন্ম হয় ঘড়ির টাইম ধরে দেখবা যে বাচ্চার বিকাশ আচরণ কিভাবে হয়। আমরা এরপরে চলে যাই দৃষ্টি নিয়ন্ত্রণে। আমরা এই পেলাম। যদি এটাকে আবার আমরা একটু ভাঙ্গি, 1 নাম্বার দেই, আবার আমরা 2 নাম্বারে কি পাই দেখো। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে নবজাতক দৃষ্টির সাহায্যে কোনো কিছু অনুসরণ করতে পারে। কোনো কিছু অনুসরণ করতে পারে। এটাও কিন্তু আমাদের মস্তিষ্ক এলাকায়, মানে দৃষ্টি নিয়ন্ত্রণের মধ্যে। আমরা দ্বিতীয় পয়েন্ট বাচ্চা সম্পর্কে কি লিখলাম? আমরা লিখলাম 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। আর এর আগের পয়েন্টে কি ছিল? জন্মের পর 12 ঘন্টার মধ্যে কোনো গতিশীল ছবির দিকে সে তাকাবার ক্ষমতা অর্জন করে। এরপরে ধারাবাহিকভাবে যদি আসে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে নবজাতক মানে বাচ্চা দৃষ্টির সাহায্যে কোনো কিছু অনুসরণ করতে পারে। প্রথমে সে কি অনুসরণ করবে? তার মাকে ফার্স্ট। এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে আচরণ সেটা হলো কান্না করা, এবং কান্নার মাধ্যমেই সে পৃথিবীকে জানাচ্ছে যে আমি তোমার পৃথিবীতে চলে আসলাম। আমরা এরপরের পয়েন্টে চলে যাই। দুই থেকে 3 মাসের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে আড়াআড়িভাবে কোনো কিছু দেখতে পারে। আড়াআড়িভাবে কোনো কিছু দেখতে পারে। তাহলে আমরা ধারাবাহিকভাবে আসছি। এরপরে পয়েন্ট আমরা কি পেলাম? এরপরে পয়েন্ট আমরা পেলাম যে 2 থেকে 3 মাসের মধ্যে আড়াআড়িভাবে কোনো কিছু দেখতে পারে। কে দেখতে পারে? বাচ্চা বা নবজাতক, আমরা যাই বলি। তাইলে আড়াআড়ি কি? মনে করো এদিক তাকালো, ওদিক তাকালো, এইভাবে সে 2 থেকে 3 মাস তার লাগে। তারপরে পয়েন্টে আমরা চলে যাই 3 থেকে 4 মাসের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে
শিশু উপর থেকে নিচে চোখ ঘুরাতে পারে। শিশু উপর থেকে নিচে চোখ ঘুরাতে পারে। আমরা কিন্তু এখানে সব ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, কোনো ব্রেক নাই। যদি ব্রেক করো তাহলে কিন্তু ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কোনটার পর কোনটা আসবে আমি যেভাবে পয়েন্ট আকারে দিয়ে দিছি, তোমরাও চেষ্টা করবা যে খাতার মধ্যে সেই সিরিয়ালি লেখার জন্য। তাহলে আমরা 4 নম্বরে কি পেলাম? 3 থেকে 4 মাসের মধ্যে শিশু উপর থেকে নিচে তাকাতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। তাইলে আমরা মস্তিষ্ক এলাকায় যে দৃষ্টি নিয়ন্ত্রণ আছে, এই দৃষ্টি নিয়ন্ত্রণের মধ্যে আমরা এই 4টা পয়েন্ট পেলাম এবং তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। আমরা নেক্সট পয়েন্টে যদি যাই, দেখো প্রথমে আমরা কি লিখেছিলাম? মস্তিষ্ক এলাকার মধ্যে আমরা কি দেখেছিলাম? দৃষ্টি নিয়ন্ত্রণ। এখন আমরা এরপরে যদি চাই হাসি, খ দিয়ে আমরা লিখব হাসি। বাচ্চারা তো হাসে, এটাই স্বাভাবিক। তাইলে কোন কোন পর্যায়ে হাসে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা জানার চেষ্টা করি আমরা কি পাই, দেখো আবার আমি নাম্বারিং দিয়ে নিলাম, তোমরাও নাম্বার দিয়ে নিবা। প্রথম সপ্তাহে শিশুরা প্রতিবর্তী ক্রিয়ার প্রভাবে হাসে। প্রতিবর্তী ক্রিয়ার প্রভাবে হাসে, অথবা স্পর্শ করলে হাসে। তাহলে হাসির যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে আমরা কি পাই? প্রথম সপ্তাহে কে 7 দিন পর, প্রথম সপ্তাহে শিশুরা প্রতিবর্তী ক্রিয়ার প্রভাবে হাসে, অথবা যদি তাকে স্পর্শ করা হয় তখনও কিন্তু শিশুরা হেসে থাকে। আমরা নেক্সট পয়েন্টে কি পাই দেখো, 3-4 মাস বয়সে, 3 থেকে 4 মাস বয়সে শিশু সামাজিক হাসি হাসে। সুন্দর একটা শব্দ আমরা পেলাম, শিশু সামাজিক হাসি হাসে। এখন প্রশ্ন হচ্ছে, এই শব্দটা যদি অন্য তোমাদের বন্ধু বান্ধবরা শুনে বা কোনো মা বাবা শুনে, এটা একটা হাসির ব্যাপার না? যে সামাজিক হাসি হাসে। এখন সামাজিক হাসিটা কি? তাহলে সামাজিক হাসিটা কখন আসে? যখন বাচ্চার বয়স 3 থেকে 4 মাস হয়। সামাজিক হাসি বলতে কোনটা বোঝাচ্ছে? শুধু তার মা বাবা ভাই বোন কিন্তু না, তার সামনে যে কোনো লোক যাবে, তাকে কোলে নিবে, সে একটু হাসি দিবে, এবং এটাই বাস্তবতা। কারণ এগুলা তোমরা প্রমাণ করে দেখতেও পারো যে স্যার যে লেকচারগুলো দিচ্ছে এগুলার সত্যতা কতটুকু। আমরা এর পরের পয়েন্টে চলে যাই।
ক খ গ ক খ ক এবং খ শেষ করলাম, আমরা ঘতে আসি। মাথা সোজা রাখা, মাথা সোজা রাখা আমরা দৃষ্টি নিয়ন্ত্রণে পেলাম, তারপরে হাসি পেলাম, এখন আমরা মাথা সোজা রাখা। এর মধ্যে আমরা কি পাই দেখো, এর মধ্যে আমরা পাই, যদি নাম্বার দিয়ে নাও, শিশু 1 মাস বয়সে 1 মাস বয়সে কোলের উপর হেলান দিয়ে বসালে, হেলান দিয়ে বসালে মাথা সোজা করে বসতে পারে, মাথা সোজা করে বসতে পারে, সোজা করে বসতে পারে। তাহলে দেখো আমার মূল পয়েন্ট কি ছিল? মাথা সোজা রাখা। এটা কোন পর্যায়ে হয় সেই পর্যায়গুলি কিন্তু আমাদের জানতে হবে, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট সাইকোলজিটা মেনলি বাচ্চাদের নিয়েই কিন্তু গবেষণা। বাচ্চাদের আচরণ, বাচ্চাদের বিকাশ এবং জন্মের পর থেকে বৃদ্ধকাল মানে মৃত্যু অবধি পর্যন্ত এই বিকাশ এবং আচরণ কিন্তু কাজ করে। যেমন আমরা যে ক্লাস স্টার্ট করলাম একেবারে কি গর্ভা অবস্থায় থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম, যেটাকে বলা হয় প্রিনেটাল স্টেজ। যে প্রিনেটাল স্টেজটা কি মার গর্ভাবস্থা থেকে শুরু করে কি জন্ম অবধি পর্যন্ত প্রিনেটাল স্টেজ, তারপরে কি আমাদের ইনফেন্সি আতুরকাল। তো এইভাবে কিন্তু আমাদের পর্যায়গুলা মুখস্থ রাখতে হবে যাতে আমরা চোখ বন্ধ করে বলতে পারি। মাথা সোজা রাখার প্রথম প্রশ্ন আমরা কি পেলাম দেখো, 1 মাস বয়সে কোলের উপর হেলান দিয়ে যদি তুমি বসাও তাহলে বাচ্চা কি করবে? মাথাটা সোজা করে বসতে পারে। আমরা এর পরের পয়েন্টে চলে যাই, দেখো কি লেখছে ওনারা। চিৎ করে শোয়ালে, চিৎ করে শোয়ালে 5 মাসে, কত মাসে? 5 মাসে, 5 মাসে মাথা উঁচু করতে পারে, মাথা উঁচু করতে পারে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে কি পেলাম? 2 নম্বর পয়েন্টে আমরা পেলাম যে যদি চিৎ করে শোয়ানো হয় 5 মাসের বয়সে সে কি করতে পারে? মাথা উঁচু করতে পারে। এবং দেখো এই যে তার অঙ্গ সঞ্চালন যে প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি এগুলা কিন্তু ধারাবাহিক বা পর্যায়ক্রমে হচ্ছে। তারপরে দেখো আমরা আরেকটা এলাকায় চলে যাই, মাথা সোজা রাখা আমাদের শেষ হলো, আমরা গতে চলে যাই। গয়েতে কি দেওয়া আছে দেখো। তারপরে আমরা যদি পর্যায়ক্রমে আসি আমরা আরেকটা এলাকা পাই, দৃষ্টি এলাকার পরে আমরা পাই বক্ষ এলাকা। এর মধ্যে আমরা কি পাই? এর মধ্যে আমরা পাই যেমন দেখো, যদি আমরা প্রথমে পাই আবর্তন, আমরা পাই আবর্তন। এই আবর্তনের মধ্যে আবার আমরা কি কি পাই সবগুলো তোমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবা। আবর্তনের মধ্যে আমরা পাই 2 মাসের শিশুকে এক পাশে কাত করে শোয়ালে, এক পাশে কাত করে শোয়ালে সে নিজে নিজে চিৎ হতে পারে। খুব ইন্টারেস্টিং, সে নিজে নিজে চিৎ হতে পারে, চিৎ হতে পারে। বিশেষ করে মারা
এই ব্যাপারে সাইকোলজিস্ট আমি বলবো। আমরা তো বই পড়ে পড়ে তোমাদেরকে পড়াচ্ছি, এবং যারা অভিজ্ঞ মা আছেন, বিশেষ করে ছেলে মেয়েদের পিছনে যারা সময় দিয়েছেন, তাদেরকে যদি তুমি প্রশ্ন করো যে সপ্তাহ থেকে শুরু করে জন্মের পর 12 বছর পর্যন্ত শিশুর আচরণ বা বিকাশ বলতে কি বোঝায়, তখন তারা কিন্তু অনর্গল বলে দিতে পারবে যে কোনটার পরে কোনটা ঘটতেছে। তাহলে এখন আমরা দেখো এখানে পেয়েছি 2 মাসের শিশুকে এক পাশ যদি আমরা কাত করে শোয়াই, তাহলে কি সে নিজে নিজে চিত হতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক যে মা একভাবে শুয়ে দিয়ে গেল, একটু পরে এসে দেখে বাচ্চা আরেকভাবে শুয়ে আছে। তারপরে আমরা কি পাই, তারপরে আমরা পাই 4 মাসে চিৎ করে শোয়ালে কাত হতে পারে। একই জিনিস, কাত হতে পারে। তাইলে 2 মাসে তো পারি, কিন্তু 4 মাসে তার মধ্যে পরিপক্কতাটা একটু বেশি আসে। তারপরে আমরা এরপরের পয়েন্টে আমরা 6 মাসে কি পাই দেখো। 6 মাসে সম্পূর্ণভাবে উপর হয়ে হতে পারে। এটা বাংলাটা আরো ভালো জানবে তোমরা। তাইলে যখন শিশুর বয়স 6 মাস হয়, তখন সে কি করে, সে সম্পূর্ণভাবে কি উপর হয়ে শুইতে পারে। তাইলে দেখো এই যে বিকাশ, যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এই যে বিকাশটা এটা কিন্তু একদিনে হয় নাই, সেটা জন্মের পর থেকে শুরু করে এই 6 মাস পর্যন্ত কিন্তু আমরা এই পেলাম। তারপরে যদি আমরা দেখো চলে যাই তারপরে আসে দেখো বসার ব্যাপারটা, বাচ্চারা তো বসবে, এটাই স্বাভাবিক। তাহলে বসার মধ্যে আমরা কি পাই, যেমন আমরা পাই, যদি নাম্বার দিয়ে লিখতে চাই, দেখো 4 মাস বয়সে, 4 মাস বয়সে শিশু শুয়ে থাকা অবস্থা থেকে, শিশু শুয়ে থাকা অবস্থা থেকে দেহকে বসার অবস্থায়, উঠাতে বা টেনে উঠাতে পারে, টেনে উঠাতে পারে। তাহলে দেখো আমরা যদি একটু চিন্তা করি, 4 মাস বয়সে শিশু শুয়ে থাকা অবস্থায় দেহকে কি বসার অবস্থায় টেনে উঠাতে পারে। তারপরে আমরা নেক্সট পয়েন্টে যাই। 5 মাসের সময়, 5 মাস বয়সে চেয়ারে হেলান অবস্থায় বসতে পারে, চেয়ারে হেলান অবস্থায় বসতে পারে। যখন বাচ্চার বয়স 5 মাস হয়, তুমি যদি তাকে ছোট্ট একটা চেয়ারে বসিয়ে দাও, তাহলে কিন্তু সুন্দর করে সে হেলান দিয়ে আরাম করে বসতে পারে। যখন আবার তার 7 মাস হয়, 7 মাসে সে কি করতে পারে, কিছু সময় একা বসতে পারে, পুরোপুরি কিন্তু সে একা বসতে পারবে না,
যখন তার 7 মাস হবে তুমি যদি তাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দিয়া দেখো সে কিন্তু একটু একা বসতে পারে। 9 মাস যখন হবে তার, 9 মাসে সে কি করতে পারে? কোনো সাহায্য ছাড়াই কোনো সাহায্য ছাড়াই 10 থেকে 15 মিনিট বসতে পারে। তাহলে দেখো এই যে আমরা বসার ব্যাপারটা 4 মাস কি ধরনের সে আচরণ করে বা কি ধরনের বিকাশ হয়, 5 মাসে কি ধরনের বিকাশ হয়, 7 মাসে কি ধরনের বিকাশ হয়, 9 মাসে কি ধরনের বিকাশ হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার শেষ করতে পারি নাই, কিন্তু আমার মনে হয় যে অনলাইনের ক্লাসের যে নিয়ম যদি পুরোটা আমার শেষ করতে যায় তাইলে কিন্তু সম্ভব নয়। তাইলে এই প্রশ্নটা আমি চাচ্ছি আজকে অর্ধেক শেষ করালাম, এবং খোলার পরে 8 তারিখ যদি আমাদের কলেজ খোলে, 8 তারিখ কিন্তু শনিবারই কিন্তু অনলাইন ক্লাস আমরা আবার স্টার্ট করব, এবং তোমরা চলে আসবা। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।